আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের লেকচার হবে 7, হ্যাঁ। লেকচার 7-এর আমরা দুইটা অংশ শিখবো। একটা হচ্ছে উপসেটের সংখ্যা নির্ণয়, আর একটা হচ্ছে পাশ ফেলের অঙ্ক। দুইটা পার্ট আছে, দুইটা পার্ট ভালো করে শিখলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। বোর্ডের ব্যাপারে একটু বলি। গতকালকে থেকে তো দেখছেন একটু প্রবলেম, বোর্ডে একটু প্রবলেম করছে আর কি, যার কারণে আমরা এই কালারটা ইউজ করছি। আজকে একটু কষ্ট করে বোর্ডটা দেখেন, আজকালকের মধ্যে টেকনিশিয়ান আসলে এটা ঠিক হয়ে যাবে। আমরা আর 1 মিনিট অপেক্ষা করবো, এরপর আমরা ক্লাস শুরু করে দিব। দেখি আর কেউ জয়েন করে কিনা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার, গতকাল যে আমরা অঙ্কগুলো করছি, এর মধ্যে একটা অঙ্ক স্যার আমি বুঝিনি। কোন অঙ্ক? স্যার, সেটা সেটা হলো স্যার, মডিউলাস মডিউলাস 2x - 5 গ্রেটার দেন 11। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা? স্যার, এই অঙ্কটার স্যার, -11 গ্রেটার দেন 2x - 5 গ্রেটার দেন 11, মানে এই জায়গাটা কিভাবে আসলো ক্যালকুলেশনটা স্যার আমি একটু বুঝতেছি না। তার আগের অঙ্কে শিখাইছি, দেখেন মডুলাস কিভাবে ভাঙাতে হয় এটা ডিটেলসে শিখাই। স্যার, এই তারপরে বাংলাটাই স্যার আমি বুঝতে পারিনি স্যার। একবার ধনাত্মক ধরতে হয়, একবার ঋণাত্মক ধরতে হয়। স্যার, এই জায়গাটা একটু স্যার একটু বলুন স্যার। দেখবেন যে লাইভ ক্লাসটা আরেকবার রেকর্ড দেখবেন, দেখবেন ঠিক তার আগের অঙ্কে ডিটেলসে ব্যাখ্যা করা আছে যে মডুলাসের ভিতরের অংশটাকে কিভাবে ধনাত্মক ধরতে হয়, মডুলাসের ভিতরের অংশটাকে কিভাবে ঋণাত্মক ধরতে হয়, ধরে তারপরে সমাধান করতে হয়। যেমন ধরেন আমি একটা অঙ্ক দেখাই দিই। জি স্যার। যেমন 12x - 5 গ্রেটার দেন মডিউলাস। ধরেন 11। এই যে জি স্যার। মডুলাসের ভিতরের সংখ্যা, এটাকে একবার ধনাত্মক ধরতে হয়, এটা রেজাল্ট আসবে এরকম, হ্যাঁ। আর একবার এটাকে ঋণাত্মক ধরতে হয়, যে মাইনাস দিয়ে 12x - 5 গ্রেটার দেন ইকুয়াল, এটা হচ্ছে 11। হ্যাঁ, এরকম আর কি। এরকম করলে মাইনাস দ্বারা গুণ করলে এটা হবে 12x - 5 লেস দেন ইকুয়াল -11। তাহলে এই জিনিসটা এরকম হবে যে -11 তার থেকে ছোট অথবা সমান হচ্ছে 12x - 5, তার থেকে ছোট হচ্ছে 11। এই যে এই লাইন আর এই লাইন মিলে এই লাইনটা আসে, একবার ধনাত্মক একবার ঋণাত্মক ধরলে এইভাবে আসে। স্যার, এখন বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। হুম। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম।
আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। বিষয়টা হচ্ছে এরকম যে সেটকে কিভাবে প্রকাশ করা হয়। সেটকে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করা হয়। এর ভিতরে উপাদানগুলো কি কি, কয়টা উপাদান, এটা যদি আমরা জানতে পারি, সরাসরি দেখে বুঝতে পারি, তখন এই প্রকাশ রীতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি। ঠিক আছে, তাহলে কয়টা উপাদান, কি কি উপাদান, এটা যদি আমাদের জানা থাকে তাহলে এই প্রকাশ রীতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি। আর যদি এটাকে সংক্ষেপে প্রকাশ করা থাকে, ধরেন এক্স বিলংস টু এম, এক্স লেস দেন 7, দেখেন এখানে যেমন আমরা বলতে পারছি এখানে উপাদান আছে 6টা, উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6, কিন্তু এখানকার উপাদানগুলো আমরা সরাসরি দেখে বলতে পারছি না কয়টা উপাদান আছে বা কি কি উপাদান আছে। তো এটাকে বলা হয় সংক্ষিপ্ত পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি। তাহলে ওপরেরটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে আমরা বুঝতে পারবো কয়টা উপাদান, কি কি উপাদান। আর নিচেরটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেটাকে সংক্ষেপে প্রকাশ করা থাকবে। এখান থেকে আমাদের বের করে নিতে হবে যে এখানে কয়টা উপাদান বা কি কি উপাদান। তো এখানে দুই ধরনের কথা থাকে, একটা হচ্ছে বিলংস টু, যেটা মানে হচ্ছে বিলংস টু, এটার বাংলা হচ্ছে অন্তর্ভুক্ত। হ্যাঁ, বিলংস টু, এটা একটা কথা থাকে। আর একটা থাকে হচ্ছে সাজ দ্যাট, সাজ দ্যাট, এইটা মানে হচ্ছে যেন। তার মানে কখনো এরকম বিলংস টু থাকবে, কখনো সাজ দ্যাট থাকবে। এগুলো দিয়ে আমাদের অঙ্ক মানে সংক্ষেপ করা হয় আর কি। তো এখানে যেমন বলছে এক্স বিলংস টু এন, হলো এক্স ব্লার স্বাভাবিক হইতে সংখ্যার অন্তর্ভুক্ত এবং এক্স 7-এর থেকে ছোট। তাহলে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং 7-এর থেকে ছোট মানে হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে কি, আলটিমেটলি আমার সেট গঠন পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিকে যে প্রকাশ করা আছে, এইটাকে আবার তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হলো। তো আলটিমেটলি আমরা সবসময় যেটা করব সেটা হচ্ছে সেটকে তালিকা পদ্ধতির সাহায্যে প্রকাশ করি। ঠিক আছে, তালিকা পদ্ধতির সাহায্যে আমরা সবসময় সেটকে প্রকাশ করি। উঠায় নেন সবাই। আচ্ছা, এরপরে আমরা দুইটা প্যাটার্ন শিখবো বলছি, যে একটা হচ্ছে উপসেটের সংখ্যা নির্ণয়ের পদ্ধতি, আর একটা হচ্ছে পাশ ফেল বলে না, বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে ফেল। এই দুইটা প্যাটার্নের অঙ্ক সেট থেকে আসে। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে এই উপসেটের সংখ্যা নির্ণয়ের জন্য। উপসেটের সংখ্যার জন্য সূত্র লেখেন, উপসেটের সংখ্যা সমান সমান 2n, যেখানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা। এটা হচ্ছে উপসেট সংখ্যা। আরেকটা লেখেন হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা, 2n মাইনাস 1। তাহলে একটা হচ্ছে উপসেট সংখ্যা আর একটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা আর একটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে 1 নম্বর প্রশ্ন লেখেন,
5 উপাদান বিশিষ্ট একটি সেটের 5 উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা কত? 5 উপাদান বিশিষ্ট একটি সেটের উপসেট সংখ্যা কত? যদি স্যার 5, 32টি। থ্যাংক ইউ। তাহলে উপসেটের সংখ্যা চাইলে অ্যান্সার হবে 2⁵ মানে 32। ইন কেস যদি এখানে বলে প্রকৃত উপসেট সংখ্যা কত, তাহলে 2⁵ মাইনাস 1, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 31। তাহলে উপসেটের সংখ্যা হচ্ছে 32 আর প্রকৃত উপসেট সংখ্যা হচ্ছে 31। স্যার মাঝে মধ্যে ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, মানে বোর্ডের একটু প্রবলেম আছে আজকে। বোর্ড দেখে তো বুঝতে পারছেন একটু আজকে অসুবিধা হবে। হ্যাঁ, টেকনিশিয়ান ডাকা হয়েছে, বোর্ডের টেকনিশিয়ান তো আলাদা, ওরা আবার 2 দিন সময় নিছে। বোর্ডটা ঠিক করতে 2 দিন সময় লাগবে। একটু কষ্ট করে আজকে ক্লাসটা করেন। মাঝে মাঝে আর সমস্যাটা কি হয় যে ফোকাসে প্রবলেম হয়, আমি একটু সামনে আসলে ফোকাসটা আমাকে করতে গিয়ে ব্লার হয়ে যায়, আবার আমি পিছনে গেলে ঠিক হয়। আজকে একটু এটা প্রবলেম হবে, একটু মানায় না কষ্ট। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা সরাসরি, কিন্তু এভাবে আসলে সরাসরি আমাদেরকে কোনো আহ কি বলে উপাদান সংখ্যা দেওয়া হবে না, যেহেতু সূত্রটাও সহজ, অঙ্কটাও যদি এত বেশি সহজ হয় তাহলে বেশি সহজ হয়ে যায়। আমাদেরকে একটু পেঁচানোর চেষ্টা করবে কেমন, যেমন দেখেন 2 নম্বরে আমরা একটা অঙ্ক দেই, x belongs to n, x such that মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 30 হলে, হ্যাঁ, x এর উপাদানগুলো নিয়ে যে সেট পাওয়া যাবে তার উপসেট সংখ্যা কত? আগে এইটুকু লেখেন প্রশ্ন, x belongs to n, x such that মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 30 হলে। লেখার পরে প্রশ্নটা এভাবে লেখেন, x এর উপাদানগুলো নিয়ে যে সেট পাওয়া যাবে, x এর উপাদানগুলো নিয়ে যে সেট পাওয়া যাবে তার তার উপসেট সংখ্যা কত? x এর উপাদানগুলো নিয়ে যে সেট পাওয়া যাবে তার উপসেট সংখ্যা কত? হুম, তাহলে দেখেন x belongs to n, এই কথার অর্থ কি? x এর মান স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, তার মানে x এর মান হবে যে কোনো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 7, এভাবে ইনফিনিটি পর্যন্ত মানগুলো হতে পারে, ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো এক্স এর মান হতে পারে। এরপরে বলছে এক্স সাজ দ্যাট মৌলিক সংখ্যা। এখন এটা কোন পদ্ধতিতে মান দেওয়া আছে? এটা সেট গঠন পদ্ধতিতে মান দেওয়া আছে। সেট গঠন পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন মান দেওয়া থাকবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে যতগুলো শর্ত থাকবে সবগুলো শর্ত যেন পূরণ করা। যেমন আমরা প্রথম শর্ত পূরণ করলাম যে এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা, আবার তাকে এই শর্তও পূরণ করতে হবে যে তাকে মৌলিক সংখ্যা হতে হবে। এখন এর মধ্যে মৌলিক সংখ্যা কত? 2 3 5 7, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাও তো এরকম ইনফিনিটি পর্যন্তই আমরা পাবো। তাহলে মৌলিক সংখ্যাও যেহেতু ইনফিনিটি পর্যন্ত পাবো, সুতরাং এবার আমরা পরবর্তী শর্তের দিকে যাব। পরবর্তী শর্তটা কি? এক্স কে স্কোয়ার করলে 30-এর থেকে ছোট হবে। তাহলে কাকে কাকে স্কোয়ার করলে 30-এর থেকে ছোট হবে? 2 কে স্কোয়ার করলে 30-এর থেকে ছোট হবে, 3 কে স্কোয়ার করলে 30-এর থেকে ছোট হবে, 5 কে স্কোয়ার করলে 30-এর থেকে ছোট হবে।
কিন্তু 7কে স্কোয়ার করলে 30-এর থেকে বড় হবে। তার মানে দেখেন সবগুলো শর্ত মানে এরকম উপাদান কি কি আছে, 2 একটা, 3 একটা, 5 একটা। এরা স্বাভাবিক সংখ্যা, এরা মৌলিক সংখ্যা, এবং এদেরকে স্কোয়ার করলে 30-এর থেকে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সেটের উপাদান কয়টা, একটা, দুইটা, তিনটা। যদি উপসেট সংখ্যা চায় তাহলে 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা সমান সমান 8। এই যে এভাবে সেট গঠন পদ্ধতিতে যদি অঙ্ক দেওয়া থাকে সে অঙ্কের সমাধান করতে হবে, সবাই উঠায় না। স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার উপসেট সংখ্যায় কি শক্তি সেট সংখ্যার সমান? হ্যাঁ, একই জিনিস। পাওয়ার সেট, এরপরেই দিব প্রশ্নটা। পাওয়ার সেট বলতে পারে বা উপসেটের সংখ্যা বলতে পারে, উপসেটের সদস্য সংখ্যা বলতে পারে, তারপরে পি অফ এ এর সদস্য সংখ্যা বলতে পারে। সবগুলোতেই আসলে উপসেটের সংখ্যাটা চাওয়া হয়, কারণ হচ্ছে উপসেটের সংখ্যাটা বেসিক্যালি আমাদের দরকার। স্যার তুলেছি। সবার হয়েছে? জি জি স্যার। স্যার। তাহলে এবার 3 নাম্বার অঙ্ক করে। জি স্যার হয়েছে। থ্যাংক ইউ। এ হচ্ছে একটি সেট যেটা এক্স সাজ দ্যাট এক্স ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 64, পি অফ এ সমান সমান। তাহলে প্রশ্নটা হচ্ছে এ একটা সেট যার উপাদান এক্স, এক্স এর মান হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স কে স্কোয়ার করলে 64-র সমান হবে অথবা ছোট হবে। এরকম উপাদানগুলোকে আমরা এক্স এর উপাদান হিসেবে নিব, আর এক্স এর উপাদানগুলোই হচ্ছে এ এর উপাদান। তাহলে পি অফ এ মানে পাওয়ার সেট অফ এ, বা ওই যে উপসেটের বা শক্তি সেটের সংখ্যা কত, এইটা হচ্ছে প্রশ্ন। এবার আপনারা এটা অ্যান্সার করবেন সবাই। তাহলে দেখেন এখানে এক্স এর উপাদান বা এ এর উপাদান কি হবে। আমরা যদি এ এর উপাদান বলি ফিবোনাক্কি সংখ্যা, তাহলে ফিবোনাক্কি সংখ্যা কি, 0 আর 1 দিয়ে শুরু একটা সংখ্যা সিরিজ, এর
পরবর্তী প্রত্যেকটা সংখ্যা হবে ঠিক তার আগের দুটির যোগফলের সমান। যেমন 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2। এই যে 2 হচ্ছে তার আগের দুটি সংখ্যার যোগফলের সমান। 1 + 2 3, 2 + 3 5, 3 + 5 8, 13, 21 এভাবে চলতে থাকবে। 0 এবং 1 দিয়ে শুরু হবে একটা সংখ্যা সিরিজ, যার পরবর্তী প্রত্যেকটা সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফলের সমান। এই যে সংখ্যা সিরিজটা, এটার নাম হচ্ছে ফিবোনাক্কি সিরিজ, আর এর সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তাহলে যে ফিবোনাক্কি সংখ্যা থেকে আমাকে কি নিতে বলছে, এক্স এর মান নিতে বলছে, কিন্তু স্কোয়ার করলে যেন 64-র সমান অথবা কম হয়। তাহলে আমি কি নিতে পারবো, 0 নিতে পারবো। 1 দুইবার আছে, সেটের উপাদান হিসেবে একই উপাদানকে একাধিকবার নিতে হয় না, একবার নিতে হয়। যেমন 1 দুইবার আছে, আমরা দুইবার না নিয়ে কয়বার নিব, একবার। সেটের উপাদান হিসেবে একই উপাদানকে একাধিকবার নিতে হয় না। তাহলে এখানে তারপরে আমরা 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 5 নিতে পারবো, ইভেন 8ও নিতে পারবো, কারণ 8কে স্কোয়ার করলে 64 হয়। 64 সমান হলেও আমাদের হবে। কিন্তু আমরা 13 নিতে পারবো না, কারণ স্কোয়ার করলে 64 থেকে বড় হয়ে যাবে। আমাকে 64 সমান নিতে হবে অথবা ছোট নিতে হবে। তাহলে আমরা উপাদান কি কি পেলাম, 1 2 3 4 5 6। তাহলে উপাদান 6টা টু দি পাওয়ার 6। এর অ্যান্সার হচ্ছে 64। এখানে ফিবোনাক্কি সংখ্যা সিরিজ বলার কারণে আমরা শূন্যটাকেও নিতে পারলাম উপাদান হিসেবে। তার ক্লিয়ার সবার? জি স্যার। দেখি এবার আপনারা করেন হচ্ছে a set x such that x 3 এর গুণিতক এবং x less than equal 12, b একটা সেট x such that x 12 এর গুণনীয়ক p of a intersection b কত। না, এবার এই অঙ্ক নিজেরা সমাধান করার চেষ্টা করুন। একটা দুইটা অঙ্ক যখন আপনি নিজে থেকে করতে পারবেন, দেখবেন আপনার কনফিডেন্স বেড়ে যাবে। আপনি তখন ভালোভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবেন, ইজিলি পারবেন, সাহস আসবে। স্যার উত্তরটা কি 8 হবে? হতে পারে। আচ্ছা 8 স্যার। 8 না, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা এ সেটের উপাদান বের করব। এ সেটের উপাদান কি, 3-এর গুণিতক এবং 12-র সমান অথবা ছোট। তাহলে 3-এর গুণিতক 12-র সমান কি কি পাবো, 3 6 9 12।
এটা হচ্ছে এ সেটের উপাদান, 3-এর গুণিতক, এবং এক্স হবে 12 সমান অথবা ছোট। বি সেটের উপাদান কি কি পাবো? বি সেটের উপাদান হচ্ছে 12 এর গুণনীয়ক, মানে 12কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 12কে ভাগ করা যায় 1, 2, 3, 4, 6 আর 12। আমার কাছে পাওয়ার সেট বা উপসেট চাইছে কার? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে কমন উপাদান। তাহলে এ আর বি এর মধ্যে কমন উপাদান কে কে আছে? 3, 6 আর 12। কয়টা উপাদান? 3টা। তাহলে যেহেতু উপাদান সংখ্যা 3টা, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি হবে 2⁻3, তার মানে 8। থ্যাংক ইউ। সবাই কি পারছেন? জি স্যার, পেয়েছিলাম। আচ্ছা, এই নিয়মের কি আরো অঙ্ক শিখাতে হবে না পারবেন? পারবো স্যার। শুরুতে আর একটা যদি একটু দেখাইতে। আরো একটা দেখাবো? জি স্যার। কোনো সমস্যা নেই। উম, আচ্ছা, এ একটা সেট যেখানে এক্স সাজ দ্যাট এক্স এক্স হচ্ছে, আর দিব, আচ্ছা, এক্স 3 এর গুণিতক এবং 36 এর গুণনীয়ক। পি অফ এ কত? করেন। 3-এর গুণিতক এবং 36-এর গুণনীয়ক। এইট স্যার। কত? 8। আচ্ছা, 3-এর গুণিতক হতে হবে, তাকে আবার 36-এর গুণনীয়ক হতে হবে। তাহলে 3 কি আমরা নিতে পারবো 3-এর গুণিতক হিসেবে? জি স্যার, 3, 6, 9, জি স্যার। 6, 9, 12। 9, 12। জি স্যার। তারপর 18। 18, হ্যাঁ হ্যাঁ, 36। তাহলে আমরা 3 নিতে পারবো, 3-এর গুণিতক 6 নিতে পারবো, 6 গুণন 36-এর গুণনীয়ক হবে। 9 নিতে পারবো, 4 নং 36। 12 নিতে পারবো, 3 12 36। তাহলে হচ্ছে 18 নিতে পারবো, 18 3-এর গুণিতক আবার 36-এর গুণনীয়ক, 36 নিতে পারবো। তাহলে আমরা সেটের উপাদান নিতে পারবো 3, 6, 9, 12, 18, 36। ঠিক আছে? তাহলে কয়টা উপাদান? 6টা। এটা হবে 2⁻6, 64। আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে যে এক্স এর বা এ এর বা বি এর বা যে সেটটা দেওয়া থাকবে সেই সেটের
উপাদানগুলো কিভাবে বের করতে হয় সেই প্রসেসটা শিখতে হবে। তারপরে তার পাওয়ার সেটের সূত্র তো সেম, 2 to the power n। স্যার সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। এরপরে একটা অঙ্ক লেখেন, এটা ছিল হচ্ছে 5 নম্বর। 6 নম্বর লেখেন। লেখেন 10 থেকে 30 পর্যন্ত সবাই লেখেন 10 থেকে 30 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য 10 থেকে 30 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যাগুলো নিয়ে 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যাগুলো নিয়ে যে সেট পাওয়া যায়, যে সেট পাওয়া যায় তার উপসেট সংখ্যা কত? 10 থেকে 30 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যাগুলো নিয়ে যে সেট পাওয়া যায় তার উপসেট সংখ্যা কত? তাহলে 10 থেকে 30 পর্যন্ত আমরা কোন সংখ্যাগুলো নিব? 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কি কি আছে? 10, 15, 20, 25, 30। আর মৌলিক সংখ্যা কি কি আছে? 11, 13, 17, 19, 23, 29। তাহলে এগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য অথবা মৌলিক সংখ্যা। আমরা একটু আগে শিখেছি সেটের উপাদান হিসেবে একই উপাদান একাধিকবার নেওয়া যাবে না। তো আমরা একটু চেক করে নেই যেগুলো 5 দ্বারা বিভাজ্য তার মধ্যে কোনো মৌলিক সংখ্যা আছে কিনা। থাকার কথা না, 5 দ্বারা বিভাজ্য হলে সে মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদের সেটের উপাদান কি কি হবে? 10, 15, 20, 25, 30। আবার এখান থেকে হবে 11, 13, 17, 19, 23, 29। এই যে এগুলো হচ্ছে সেটের উপাদান। তো এখন যদি আমাকে বলা হয় এর উপসেট সংখ্যা কত, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে উপসেটের সংখ্যা হচ্ছে 2 to the power 11। তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা বা মৌলিক সংখ্যা নিয়ে আমরা সেট গঠন করি। এখানে একটা কথার প্যাচ আছে, সেটা হচ্ছে এরকম যে 10 থেকে 30 পর্যন্ত 30 পর্যন্ত এই যে যখন কোনো সংখ্যা থেকে বলবে আর কোনো সংখ্যা পর্যন্ত বলবে, যে সংখ্যা থেকে বলবে সেই সংখ্যা নিতে হবে, যে সংখ্যা পর্যন্ত বলবে সেটা নিতে হবে। তো 10 থেকে 30 পর্যন্ত বলে আমাদের অ্যান্সার আসছে 2 to the power 11। কিন্তু যদি এই কথাটাই বলে যে 10 ও 30 এর মধ্যে, ঠিক আছে, তার মানে 10 ও 30 এর মধ্যে, মানে 10-এরও মধ্যে 30-এরও মধ্যে, এই মধ্যে বললে ওই সংখ্যাগুলোকে বাদ দিতে হবে। তার মানে যখন 10 ও 30 এর মধ্যে বলবে 10ও বাদ যাবে, 30ও বাদ যাবে। সেখান থেকে 10 আর 30 বাদ গেলে উপাদান দুইটা কমে যাবে, তখন অ্যান্সার হবে 2 to the power 9। তাহলে এখানে আমাকে প্রথমত আগে উপাদানগুলো বের করতে হবে, তারপরে খেয়াল করতে হবে থেকে বললে নিতে হবে, পর্যন্ত বললে নিতে হবে, কিন্তু যদি মধ্যে বলে তাহলে সেটাকে বাদ দিতে হবে। তাহলে থেকে বললে নিতে হয়, পর্যন্ত বললে নিতে হয়, কিন্তু মধ্যে বললে বাদ দিতে হয়। এই হচ্ছে যদি ইনকেস এই অঙ্কগুলো কথার অঙ্ক হয়, কথার সাহায্যে দেয়,
তখন অঙ্কগুলো এরকম হবে। দেখে নেন সবাই। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার 5 দ্বারা বিভাজ্য বা মৌলিক সংখ্যা, স্যার বা মিন্স কি 5 দ্বারা একটা করব আলাদা আর মৌলিক সংখ্যার জন্য আলাদা, এরকম মিন করে না স্যার এটা? আমি যদি এখন বলি যে আপনাদের মধ্যে যারা ছেলে আছেন অথবা যারা মেয়ে আছেন তারা ক্লাস করেন, তাহলে কারা ক্লাস করতে পারবে? উভয়টাই। সবাই পারে স্যার। রাইট। তাহলে যখন বলছে 5 দ্বারা বা মৌলিক, তার মানে 5 দ্বারা বিভাজ্য হলেও আমার নিতে হবে, মৌলিক সংখ্যা হলেও নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে 5 দ্বারা বিভাজ্য আর মৌলিকের মধ্যে যদি কমন কোনো সংখ্যা ঢুকে যায়, যে দুই জায়গাতেই আছে, তাকে আবার একবার নিতে হবে, তাকে দুইবার নিলে অঙ্কটা ভুল। জি ক্লিয়ার হয়েছে? স্যার। থ্যাংক ইউ। আমরা স্যার উপসেটের এগুলো কি হায়ার ম্যাথের গণিত? হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ মিলেই এগুলো। পিলিতে আসলে হায়ার ম্যাথের খুব একটা বেশি নিয়ম লাগে না, এগুলো বেসিক অঙ্ক হিসেবে এগুলো আসে। জেনারেল ম্যাথটা বেশি আসে, 8 9 7 7 8 এর অঙ্কও আসে পিলিতে। হায়ার ম্যাথটা তুলনামূলক কম আসে। রিটেনের সময় 9 10 এর জেনারেল ম্যাথের সাথে হায়ার ম্যাথটা অ্যাড, তার সাথে ইন্টারের 2 3টা অধ্যায় লাগে বিন্যাস সমাবেশ সম্পাদন। সম্ভাবনার অল্প কিছু অংশ আমাদের 9 10 এর বই আছে, কিন্তু ম্যাক্সিমাম অংশটাই আছে হচ্ছে ইন্টারের বই। ইন্টারের বই থেকে শুধু এই বিন্যাস সমাবেশ আর সম্ভাবনা এই 3টা অধ্যায় পড়তে হয়। বাকি সব 9 10 এর বোর্ড বই অথবা 8 এর বই অথবা 7 এর বই, 7 8 9 10 পড়তে হয়। স্যার উপসেটের সংখ্যা নিয়ে আমরা মোটামুটি আহ, কথার অঙ্ক সাহায্যে উপসেট নির্ণয় করলাম, সরাসরি উপাদান দিলে কিভাবে করব, সেট গঠন পদ্ধতির সাহায্যে দিলে কিভাবে করব, এই নিয়মগুলো আমরা শিখলাম। ঠিক আছে, এবার আমরা পরবর্তী নিয়মে চলে যাব, ওই যে পাশ ফেলের অঙ্কগুলো আমরা সমাধান। আপনারা সবাই এই প্রথম অংশটা উপসেটের সংখ্যার অংশটা একটা রিভিশন দিয়ে দেখেন, কারো কোনো প্রশ্ন থেকে গেল কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। স্যার অথবা জায়গায় এবং কথা উল্লেখ থাকলে? তখন দুটো বৈশিষ্ট্যই থাকবে এরকম নিতে হবে। যদি বলতো 5 দ্বারা বিভাজ্য হতে হবে এবং তাকে মৌলিক সংখ্যাও হতে হবে, তাহলে এমন সংখ্যা খুঁজতে হতো যে 5 দ্বারা বিভাজ্য আবার সে মৌলিক। না পেলে নাই, ফাঁকা সেট, কিন্তু তখন এভাবেই খুঁজতে হবে। কারণ আপনাকে বললাম আপনি দোকানে যান, এমন একটা ফুটবল কিনে নিয়ে আসেন যেখানে ধরেন ডিআর লেখা আছে, তো আপনি ডিআর লেখা কোনো বল পেলেন না, অনেক বল পাইছেন কিন্তু ডিআর লেখা কোনো বল পাননি, তার মানে আপনি কোনো বল নিয়ে আসতে পারবেন না। ব্যাপারটা এরকম যে যতগুলো বৈশিষ্ট্য বলবে ততগুলো নিয়ে আসতে হবে, এবং বল নিতে হবে এবং তাতে ডিআর লেখা থাকে। আর যদি আপনাকে আমি একটা বল হলেই হলো অথবা ডিআর হলেও হলো, তার মানে আপনি এমনি বলও নিয়ে আসতে পারেন, ডিআর বলও নিয়ে আসতে পারেন, আবার ডিআর লেখা বলও নিয়ে আসতে পারেন। ব্যাপারটা এরকম। স্যার 2n মানে উপাদান চাইলে তো আমরা 2 টু দি পাওয়ার n এই সূত্র, আর উপসেট চাইলে তো 2 টু দি পাওয়ার n - 1। কে এটা ঠিক বলছে? নাকি? তাহলে আমি ভুল উঠিয়েছি মনে হয়। উপসেটের সংখ্যা চাইলে 2 টু দি পাওয়ার n, প্রকৃত উপসেট সংখ্যা চাইলে 2 টু দি পাওয়ার n - 1। উপসেট আর প্রকৃত উপসেট, উপাদান তো সেটের উপাদান একটা দুইটা তিনটা, এটা তো এন, যেটা এন মানে হচ্ছে উপাদান, শুধু এন মানে উপাদান।
স্যার সবার কি হয়েছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। এবার একটা জিনিস বোঝেন, খুব সিম্পল ভাবে বুঝবেন। হ্যাঁ, এই অংশের ভিতরে যারা থাকবে তারা হচ্ছে এ এ মানে এ বৈশিষ্ট্যের অধিকারীরা এই অংশের ভিতরে থাকবে। তাহলে এই অংশের ভিতরে যারা থাকবে তারা হচ্ছে বি বৈশিষ্ট্যের অধিকারী। এটা বাংলায় পাস, গণিতে পাস, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বাংলায় ফেল, গণিতে ফেল, যে কোনো কিছু হতে পারে। তাহলে দেখেন, এই যে এ মানে হচ্ছে এই অংশটা, এই পুরোটা মানে হচ্ছে এ। এবার খেয়াল করে দেখেন, এখানে যারা আছে তারা হচ্ছে শুধু এ, মানে এদের মধ্যে বি এর কোনো বৈশিষ্ট্য, সরি শুধু এ, এদের মধ্যে বি এর কোনো বৈশিষ্ট্য নেই। আর এখানে যারা আছে তারা হচ্ছে শুধু বি। তাহলে আপনাকে যদি বলে এ, তাহলে আপনার বুঝতে হবে এই অংশ এই অংশ মিলে মানে টোটালটা। আর যদি বলে শুধু এ, তাহলে বুঝতে হবে এইটা, মানে কমন অংশটা বাদ। শুধু এ মানে এ থেকে এর সাথে বি এর কমন অংশটা বাদ। বি বললে এই পুরোটা বুঝতে হবে, শুধু বি বললে এটা বুঝতে হবে। শুধু বি মানে কি, বি থেকে বি আর এ এর কমন অংশটা বাদ। তাহলে এখানে টোটাল তিনটা অংশ আছে, একটা হচ্ছে শুধু এ, একটা হচ্ছে শুধু বি, আর একটা হচ্ছে এ এবং বি, এ এবং বি এর কমন অংশ। তাহলে একটা হচ্ছে শুধু এ, একটা হচ্ছে শুধু বি, আর একটা হচ্ছে এ আর বি এর কমন অংশ। ঠিক আছে, এ এবং বি এর কমন অংশ। আর এর বাহিরে যারা আছে, এর বাহিরে যারা আছে তারা এ অথবা বি কোনোটার মধ্যে নাই। ঠিক আছে, তাহলে দেখেন এখানে সার্বিক সেট মানে টোটাল, এই টোটালটাকে বলা হয় সার্বিক সেট। সার্বিক সেট মানে হচ্ছে, যেমন আমরা বলি না মোট ছাত্র, মোট স্টুডেন্ট, মোট শিক্ষার্থী, মোট মানুষ, এরকম যে মোট সংখ্যাটা বলি সেটা, এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। দেখেন, আমি যদি এই টোটাল অংশটাকে আমার সূত্রের মধ্যে নিতে চাই তাহলে কি নিব? প্রথমে আমি এ এর পুরো অংশটা নিব, এ এর পুরো অংশ, তাহলে নাম্বার অফ এ। নাম্বার অফ এ নেওয়া মানে কি, এই অংশ নেওয়া আর এই অংশ নেওয়া। এবার আমি নিব হচ্ছে নাম্বার অফ বি মানে বি এর অংশ, নাম্বার অফ বি। তাহলে আমি বি এর অংশ নিলাম মানে এটার সাথে সাথে এটা আবার নিলাম। তাহলে খেয়াল করে দেখেন, এ এর সাথে মাঝেরটা একবার নিছি, বি এর সাথে মাঝেরটা একবার নিছি। তাহলে মাঝেরটা কয়বার নেওয়া হয়েছে? দুইবার। তাহলে এটাকে এখন আমাদের বাদ দিতে হবে। এখন মাঝে যে আছে তাকে বাদ দিতে হবে। মাঝে আছে কে? মাঝে আছে হচ্ছে এ এবং বি এর মধ্যে কমন অংশ। তাহলে এই যে এই গোল অংশটা নিতে হলে আমাকে কি করতে হলো? প্রথমে এ নিতে হলো, তারপরে বি নিতে হলো, তারপর এ বি এর যে কমন অংশ এটা দুইবার নেওয়ার কারণে একবার বাদ দিতে হবে। তাহলে এটা যদি ফুটবল খেলে, এটা যদি ক্রিকেট খেলে হয়, এটা হবে উভয় খেলা খেলে। তাহলে যখন ফুটবল খেলে এটাকে নিব, ক্রিকেট খেলে এটাকে নিব, তখন কাকে বাদ দিব? যারা উভয় খেলা খেলে তাদেরকে দুইবার নেওয়া হয়েছে, এই জন্য একবার বাদ দিব। ফুটবল খেলে, ক্রিকেট খেলে, উভয় খেলা খেলে, বাংলায় পাস, গণিতে পাস, উভয় বিষয়ে পাস। তারপরে ধরেন কি বলে, পদার্থ নিয়েছে, গণিত নিয়েছে, উভয় বিষয় নিয়েছে, ক্যারাম খেলে, ফুটবল খেলে, উভয় খেলা খেলে। বাংলায় ফেল, এই যে বাংলায় ফেল, গণিতে ফেল, তাহলে এটার নাম হচ্ছে উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, এই তিনটার নাম হচ্ছে এইভাবে যাবে। এখন এটা যদি পাস হয়, এটা যদি পাস হয়, এটা যদি পাস হয়, তার মানে এখানে যদি পাস করা স্টুডেন্ট থাকে তাহলে বাইরে কারা থাকবে? যারা পাস করেনি। তো বাইরের স্টুডেন্টকে যদি আমি আবার যোগ করতে চাই তাহলে যোগ করব হচ্ছে এ অথবা বি কোনো অংশেই থাকবে না, এ অথবা বি কোনো অংশেই থাকবে না। মানে ব্যাপারটা এরকম, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাহলে মাঝেরটার নাম কি হলো? উভয় খেলা খেলে। তখন বাইরেরটার নাম হবে কোনো খেলাই খেলে না। এই জন্য প্রাইম না মানে হচ্ছে সেটে প্রাইম। এ প্রাইম মানে এ নাই, বি প্রাইম মানে বি নাই, এ ইউনিয়ন বি মানে এ অথবা বি প্রাইম মানে এ অথবা বি নাই। তাহলে আমরা যে সার্বিক অংশটা পেলাম, কিভাবে পেলাম? প্রথমে এ এর অংশ নিলাম, তারপরে বি এর অংশ নিলাম। এ এর অংশ আর বি এর অংশ দুইবার নিতে গিয়ে মাঝের অংশটা দুইবার নেওয়া হয়ে গেছে, কমন অংশটা দুইবার নেওয়া হয়েছে, এই জন্য কমন অংশটা একবার বাদ দিলাম। আর বাহিরে যেখানে কিছুই নাই, কোনোটাই নাই, এও নাই বিও নাই, সেটাকে একবার নিয়ে নিলাম।
তাহলে এটা নিলাম মাঝেরটা দুইবার নেওয়ার কারণে একবার বাদ দিলাম, তাহলে এটা একবার নেওয়া হলো, আর লাস্টে যখন কোনোটাই নয় নিলাম তার মানে বাহিরের অংশ নেওয়া হলো। এই চারটা অংশ মিলেই হচ্ছে সার্বিক সেট। আগে আমাকে বলেন সূত্রটা ক্লিয়ার হয়েছে কিনা। স্যার মাইনাসের পরের অংশ আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, সবাই আমার সাথে সাথে বলেন, স্পিকার ওপেন করে বলেন, এটার নাম কি? নাম্বার অফ সার্বিক সেট। এটা মানে হচ্ছে সার্বিক বা মোট ছাত্রছাত্রী, ঠিক আছে? জি স্যার। কোন অঙ্কে যখন লেখা থাকবে 100 জনের মধ্যে, 80 জনের মধ্যে, 30 জনের মধ্যে, তখন এটা এগুলো right। সার্বিক সেট। সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। নাম্বার অফ এ আর নাম্বার অফ বি মানে হচ্ছে একটা একটা করে বিষয়। ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারপরে বাংলায় পাস, গণিতে পাস, তারপরে হচ্ছে হকি খেলে, টেনিস খেলে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে যখন আপনি ফুটবল খেলে, ক্রিকেট খেলে নিবেন, তখন এই মাঝের অংশটা উভয় খেলা খেলে এটা কয়বার চলে আসবে? দুইবার। দুইবার স্যার। তাহলে দুইবার তো সেটের ভিতরে নেওয়া যায় না, তাহলে একবার বাদ দিতে হবে। তাহলে বাদ জি স্যার। দেওয়া মানে কি? বিয়োগ। কাকে বাদ দিব? যারা উভয় অংশে। প্রথমটা। আছে। হুম। তাহলে এর জন্য উভয় অংশে যারা আছে তারা বাদ, মাইনাস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যদি বাংলায় পাস হয়, এটা যদি গণিতে পাস হয়, এটার নাম কি? উভয় বিষয় পাস। পাস। বাংলায় ফেল, গণিতে ফেল, এটার নাম কি? উভয় বিষয়। এখন এই জিনিস যদি আপনি অঙ্কে ভুল করেন, না বুঝেন, তাহলে অঙ্ক ভুল হবে। এটা বাংলায় পাস, গণিতে পাস দেওয়া আছে, এটার নাম উভয় বিষয়ে পাস। এটা যদি উভয় বিষয়ে পাস হয়, তখন এটার নাম হচ্ছে উভয় বিষয়ে ফেল। এটার নাম যা, এটার নাম তার বিপরীত। ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তাহলে এটা যদি খেলে, এটা যদি খেলে, তাহলে মাঝখানটার নাম কি? উভয় খেলা খেলে, তখন এটার নাম হচ্ছে কোনো খেলায় খেলে না। বাংলায় কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে এটার নাম হচ্ছে উভয় ভাষায় কথা বলতে পারে, আর এটার নাম হচ্ছে কোনো ভাষাতেই কথা বলতে পারে। এখন আপনি যদি বাংলা কথাটাকে সেটে রূপান্তর করতে না পারেন, ভুল জায়গায় রূপান্তর করেন, যে বলা আছে উভয় বিষয়ে ফেল, আপনি ভুল করে এই জায়গায় বসাই দিলেন, তাহলে অঙ্ক শেষ। আপনাকে আগে দেখতে হবে এটা কোন জায়গায় বসার কথা, ঠিক জায়গায় বসাতে হবে। ফুটবল খেলে, ক্রিকেট খেলে, খেলে তার মানে এটা উভয় খেলায় খেলে, এটা কোনো খেলায় খেলে না। ফুটবল খেলে না, ক্রিকেট খেলে না, তখন এর নাম হচ্ছে কোনো খেলায় খেলে না, তখন এর নাম হচ্ছে উভয় খেলা খেলে। অর্থাৎ এটা যদি পাস হয়, এটা পাস, এটা ফেল। এটা যদি ফেল হয়, এটা ফেল, ওটা পাস। দেখেন ক্লিয়ার হয়েছে স্যার কি? একদম ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? উঠায় না? জি স্যার। পাস ফেলের দুইটা বিষয় নিয়ে, মানে ফুটবল, ক্রিকেট, বাংলা, ইংরেজি, এরকম দুইটা বিষয় নিয়ে অঙ্ক প্রিলিতে আসে। রিটেনের সময় তিনটা বিষয় আসে, ফুটবল, ক্রিকেট, হকি। রিটেনের সময় সেটা শিখাবো, অসুবিধা নেই, এখন দুইটা বিষয় শিখবেন। দুইটা বিষয়ের যত অঙ্ক আছে সব এই সূত্র দিয়ে হবে। একবার সূত্রটা যখন মুখস্থ হয়ে যাবে, সূত্রও লিখতে হবে না, তখন দেখবেন পরীক্ষা হলে এক লাইনে আপনি এই ধরনের সব অঙ্ক পাচ্ছেন, এক লাইনে হয়ে যাবে। উঠায় নেন আগে সবাই সূত্রটা। উফ, স্যার সবার লেখা শেষ? জি জি স্যার। স্যার। আমি আমি 5টা অঙ্ক বলে দিব, হ্যাঁ? একটা একটা করে বলবো, আপনারা একটা একটা করে সমাধান করবেন। 1 নম্বর অঙ্ক লেখেন। 100 জন ছাত্রর মধ্যে 94 জন বাংলায়, 100 জন ছাত্রর মধ্যে 94 জন বাংলায়
80 জন গণিতে এবং 75 জন উভয় বিষয়ে পাশ করেছে। স্যার কতজন উভয় বিষয়ে? 75, 75 জন। 75 জন উভয় বিষয়ে পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করেছে কতজন? তাহলে মোট শিক্ষার্থী মানে সার্বিক সেট 100, বাংলায় পাস 94, গণিতে পাস 80। 80। বাংলায় পাস, এটা গণিতে পাস, তার মানে এটার নাম হচ্ছে উভয় বিষয়ে পাস, -75। আর ওটার নাম হচ্ছে উভয় বিষয়ে ফেল, এক্স। এক আনসার স্যার। তাহলে 80 থেকে 75 বাদ দিলে 5, 94 আর 5 99, 99 এই পাশে আসলে বিয়োগ হবে। তাহলে 100 থেকে 99 বিয়োগ করলে অ্যান্সার হবে 1। এই যে আপনি এক লাইনে অঙ্ক পারবেন যদি একবার সূত্রটা মুখস্থ হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখেন। 30 জন ছাত্রর মধ্যে 18 জন ফুটবল ও 14 জন ক্রিকেট খেলে। 30 জন ছাত্রর মধ্যে 18 জন ফুটবল ও 14 জন ক্রিকেট খেলে। স্যার 18 জন কি বললেন? ক্রিকেট খেলে, ক্রিকেট। পাঁচজন কোনো খেলাই খেলে না। 5 জন কোনো খেলাই খেলে না। লিখছেন? স্যার ফুটবল কতজন খেলে? 14 জন ফুটবল ও 18 জন ক্রিকেট খেলে। হয়েছে সবার? জি স্যার। 5 জন কিছুই খেলে না। উভয় খেলা খেলে কতজন? 4 জন স্যার। উভয় খেলা খেলে কতজন?
পারছেন? স্যার 7 জন? 4 জন। আচ্ছা, 3 জন। তাহলে মোট কতজন? 30। 14 জন ফুটবল খেলে, 18 জন ক্রিকেট খেলে, জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা খেলে, এটা খেলে, তার মানে এর পরেরটার নাম হচ্ছে উভয় খেলা খেলে। এটা অঙ্কে X দেওয়া নেই, এক্স। প্লাস আর 5। হ্যাঁ, কোনো খেলায় খেলে না হচ্ছে 5। জি স্যার। 7 ফুটবল হবে। খেলে, ক্রিকেট খেলে, উভয় খেলা খেলে, কোনো খেলায় খেলে না। এখানে উভয় খেলা যে খেলে এটা দেওয়া নাই, এই জন্য এটা হবে এক্স, লাস্টেরটা হবে 5, কারণ কোনো খেলায় খেলে না 5 জন। 7 এক্সটাকে বাম পাশে নিয়ে আসলে 14, 18 আর 5 37, আর এই 30 ডান পাশে নিয়ে আসলে বিয়োগ হবে। তাহলে উভয় খেলা খেলে কতজন? 7 জন। এটা একটু আগে বাংলায় বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনি যদি কথা পড়ে সঠিক জায়গায় মানটা বসাতে না পারেন তাহলে অঙ্কের অ্যান্সার উল্টাপাল্টা আসবে। দেখেন আপনাদের এক একজনের অ্যান্সার এক এক রকম আসছে। অনেকে অবশ্য যোগ বিয়োগ ভুল করছেন, মান ঠিকই বসাইছেন। স্যার হয়েছে সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। মোট শিক্ষার্থীর, লেখেন মোট শিক্ষার্থীর 80% বাংলায় ও 70% গণিতে পাশ করেছে। 80% বাংলায় ও 70% গণিতে পাশ করেছে। আশি পার্সেন্ট বাংলায় ও 70% গণিতে পাশ করেছে। যদি 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, যদি 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তবে উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কতজন? তবে উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কতজন? তবে উভয় বিষয়ে পাশ করেছে শতকরা কতজন? তাহলে দেখেন মোট শিক্ষার্থী, যেহেতু পার্সেন্টের অঙ্ক, মোট শিক্ষার্থী 100%, বাংলায় পাস 80, গণিতে পাস 70, এই দুটো যেহেতু পাস, তার মানে এটা হচ্ছে উভয় বিষয়ে পাস, যেটা চাইছে উভয় বিষয়ে পাস করেছে কতজন। আর এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল, যেটা অঙ্কে দেওয়া আছে, উভয় বিষয়ে ফেল করেছে 10%। তাহলে এবার এক্সটাকে এই পাশে নিয়ে আসেন, ডান পাশে থাকবে 160%, আর 100টাকে ডানে নিয়ে গেলে হবে 100%, তাহলে 60%। তার মানে উভয় বিষয়ে পাশ করেছে 60%। শতকরার অঙ্ক এরকম দিতে পারে, এই যে বাংলায় পাস, গণিতে পাস, শতকরার নিয়মে শতকরা অধ্যায় গেলেও আপনি এই টাইপের অঙ্কগুলো পাবেন। তো এই টাইপের অঙ্কগুলো আমরা সেটের এই সূত্রে, মানে পাস ফেলের যত অঙ্ক আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। স্যার সবার কি হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর অঙ্ক দেখেন। 50 জন লোকের মধ্যে, 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা ভাষায় কথা বলতে পারে। 25 জন ইংরেজি ও বাংলা ভাষায়
কথা বলতে পারে। কথা বলতে পারে। কমা দিয়ে লেখেন প্রত্যেকে প্রত্যেকে অন্তত একটি ভাষায় কথা বলতে পারলে প্রত্যেকে স্যার প্রত্যেকে অন্তত অন্তত একটি ভাষায় কথা বলতে পারলে প্রত্যেকে অন্তত একটি ভাষায় কথা বলতে পারলে কথা বলতে পারলে বাংলায় এবং শুধু বাংলায় কথা বলে কতজন? বাংলায় কথা বলে কতজন এবং শুধু বাংলায় কথা বলে কতজন? তাহলে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, 25 জন বাংলা ও ইংরেজিতে কথা বলে। প্রত্যেকে অন্তত একটি ভাষায় কথা বলতে পারলে বাংলায় কথা বলে কতজন আর শুধু বাংলায় কথা বলে? প্রশ্ন কিন্তু দুইটা। তাহলে আমরা এখানে বলবো মোট আছে 50 জন, ইংরেজিতে কথা বলে 35 জন, বাংলায় কতজন কথা বলে আমরা জানি। এই দেখেন এখানে বাংলায় কথা বলাটা জানি না, এই জন্য এখানে এক্স দিয়ে দিলাম। তাহলে এটা ইংরেজিতে কথা বলে, এটা বাংলায় কথা বলে, তার মানে এটা হচ্ছে উভয় ভাষায় কথা বলে। উভয় ভাষায় কথা বলে কতজন? 25 জন। আর লাস্টে চাইছে কোনো ভাষায় কথা বলে না। তাহলে কোনো ভাষায় কথা বলে না এরকম কয়জন আছে? আর অঙ্কে বলে দেওয়া আছে প্রত্যেকে যে কোনো একটি ভাষায় কথা বলতে পারে। তার 50 মানে হবে কি? না? তার মানে কি কোনো ভাষাতেই কথা বলতে পারে না এরকম কেউ নাই। তাহলে কথা বলতে পারে না এরকম কেউ নাই, তার মানে জিরো। এইটুকু স্যার কনফিউশন লাগতেছে। এখন লাস্টের কথাটা কি ছিল? লাস্টে ছিল যে কোনো ভাষাতেই সে কথা বলতে পারবে না, কিন্তু কোনো ভাষাতেই কথা বলতে পারবে না এরকম কেউ তো নাই, কারণ আমাদের অঙ্কে বলে দিচ্ছে প্রত্যেকে যে কোনো একটা ভাষায় কথা বলে। তার মানে হয় সে বাংলায় কথা বলে, নাহলে সে ইংরেজিতে কথা বলে। তার মানে কোনো ভাষাতেই সে কথা বলতে পারে না এরকম কেউ আমাদের অঙ্কে নাই। তার মানে সেই ইনফরমেশনটার মান হবে জিরো। এবার এক্স এর মান এখান থেকে আসবে হচ্ছে 40। তার মানে বাংলায় কথা বলতে পারে কতজন? 40 জন। এখন খেয়াল করে দেখেন 40 বাংলায় হ্যাঁ, বাংলায় কথা বলতে পারে কতজন? 40 জন। আচ্ছা, তাহলে শুধু বাংলায় কথা বলে কতজন? শুধু বাংলা মানে কি? টোটাল বাংলাতে আছে কয়জন? 40 জন। এই 40 জন বাংলাতে কথা বলতে পারে, কিন্তু তার মধ্যে তো 25 জন আছে, কারণ 25 জন তো উভয় ভাষায় কথা বলতে পারে। তাহলে ওই 25 জন বাংলার সাথে সাথে ইংলিশেও কথা বলতে পারে। তাহলে এই 25 জনকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকবে 15 জন, যে 15 জন শুধুমাত্র কথা বলতে পারবে বাংলা। তাহলে শুধু বাংলায় কথা বলতে পারে 15 জন আর বাংলায় কথা বলতে পারে 40 জন। সবাই লিখে নেন 4টা অ্যান্সার। আমি আরো প্রশ্ন দিচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন।
কারো কোথায় ফেলছে? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আমার কিন্তু পড়ানো শেষ। আপনাদের এই দুইটা প্যাটার্নে অঙ্ক আসবে। একটা হচ্ছে এই যে পাস ফেল টাইপের অঙ্ক, সংখ্যা অঙ্ক, এতজন 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 এতজন। আরেকটা হচ্ছে উপসেটের সংখ্যা। আশা করি আপনাদের আর কোনো অঙ্কে প্রবলেম হবে না। নেন একটা অঙ্ক লেখেন, দেখি আপনারা পারেন কিনা, চেক করি। 120 জন ছাত্রের মধ্যে লেখেন 120 জন ছাত্রের মধ্যে 75 জন বাংলা ভাষায় এবং 60 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। 120 জন ছাত্রের মধ্যে 75 জন বাংলা ভাষায় এবং 60 জন ইংরেজি ভাষায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? অ্যান্সার করো। স্যার 15 জন। কতজন? 15। স্যার 15। স্যার তাহলে 120 জন ছাত্রের মধ্যে 75 জন 60 জন কথা বলতে পারে, তাহলে উভয় ভাষায় কথা বলতে পারে এক্স। কোন ভাষায় কথা বলতে পারে না, এটা জিরো। কেন জিরো? কারণ এই সম্পর্কে অঙ্কে কিছু বলাই নাই। তো যেহেতু বলাই নাই, তার মানে এটা জিরো, এটা বাদ। তাহলে এক্সটাকে বামে নিয়ে আসেন, প্লাস হয়ে যাবে। এই দুটো যোগ করলে হবে 135, আর এটা ডান পাশে আসলে বিয়োগ। মাইনাস হ্যাঁ, তো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো বুঝে যাবেন যে কোন কথার ভিত্তিতে আমি কোন মানটাকে কিভাবে নিব। ঠিক আছে? স্যার সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি জি স্যার। স্যার। বুঝেছে? আচ্ছা, আরেকটা অঙ্ক লেখেন। একটি শ্রেণীতে 25 জন ছাত্র গণিত, একটি শ্রেণীতে 25 জন ছাত্র গণিত, 13 জন কম্পিউটার এবং 8 জন উভয় বিষয় নিয়েছে। 25 জন গণিত, 13 জন কম্পিউটার এবং 8 জন উভয় বিষয় নিয়েছে। প্রত্যেক ছাত্র অন্তত একটি বিষয় নিলে, প্রত্যেক ছাত্র অন্তত একটি বিষয় নিলে মোট শিক্ষার্থী কত? প্রত্যেক ছাত্রছাত্রী একটি করে বিষয় নিলে 30 স্যার। মোট শিক্ষার্থী কত? 30। তাহলে মোট শিক্ষার্থী এবার চাইছে, তার মানে এটা এক্স। এবার এখানে কি আছে? 25 জন গণিত, 13 জন কম্পিউটার। তাহলে 25 জন গণিত নিয়েছে, 13 জন কম্পিউটার নিয়েছে, মাইনাস। তাহলে উভয় বিষয় নিয়েছে কয়জন? 8 জন। আর কোনো বিষয়ই নেয়নি কয়জন? 0 জন। কেন? কারণ অঙ্কে বলে দিছে প্রত্যেকে যে কোনো একটি বিষয় নিয়েছে। তাহলে 25 আর 13 38, এখান থেকে 8 বাদ দিলে 30।
তার মানে মোট ছাত্রছাত্রী হচ্ছে 30। আপনি অঙ্কের কথাটা পড়বেন, কথাটা সমাধান মানে কোন জায়গায় কোন মানটা বসাবেন এটা লিখবেন, অঙ্ক সমাধান হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা অঙ্ক 2 লাইনে সমাধান হয়ে যাচ্ছে। তো পাশ ফেলের অঙ্কগুলো যদি আপনি একবার মাথায় নিতে পারেন যে কোন কথাটার মান কি, তাহলে দেখবেন অঙ্কটা সহজ হয়ে গেছে। স্যার সবার কি ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন? পুরো খাতাটা একটা রিভিশন দেন, দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই সেটের সাথে আর একটা অংশ লেখা থাকে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে আপনাদের পরীক্ষায় গত 10 বছরে কোনো প্রশ্ন আসেনি, এটা পড়ারও দরকার নেই। এটা খুব সিম্পল অঙ্ক, ওই যে ছোটবেলায় পড়ছেন না, পিতা পুত্রের বয়সের গড় এত, পিতা মাতা পুত্রের বয়সের গড় এত হলে মাতার বয়স কত, এইরকম গড় টাইপের সিম্পল অঙ্ক। আপনারা যখন শীট পাবেন প্র্যাকটিস করে রাখবেন, যেগুলো পারবেন না রেখে দিবেন, মার্ক করে রেখে দিবেন। দেখবেন যে আমি মাঝে মাঝে এসে বলবো যে আজকে আমাদের সমাধান দিব, কার কি প্রবলেম আছে বলেন, তখন আপনারা এই প্রবলেম গুলো বলে বলে সমাধান করেন। সবগুলো লেকচার শিটে বলেন বা খাতায় বলেন লিখে রেডি করে রাখবেন, যাতে আমি যখনই আপনাদেরকে সুযোগ দিব তখনই আপনারা বলতে পারেন যে স্যার এটা প্রবলেম সমাধান করে দেন। স্যার আমরা কি এই দুইটা সিস্টেম ছাড়া কি আর অন্য সিস্টেম গুলা করবো না? অন্য আর যেমন কার্তেসীয় গুণফল, যেমন কার্তেসীয় গুণফল, পর ডি মর্গানের যে সূত্রগুলো আছে। না, এগুলো রিটেনের সময় লাগবে, এগুলো এখানে লাগবে। প্রমাণ আছে কিছু, 3টা বিষয়ের অঙ্ক আছে, মান নির্ণয়ের অঙ্ক আছে। এখানে যেমন আপনারা ইউনিয়ন ইন্টারসেকশনটা শিখতে পারেন, যেমন এই যে এই অঙ্কগুলো একটা করতে পারেন যে সার্বিক সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এ সেট হচ্ছে 1 2 3 4, আর বি সেট হচ্ছে 3 4 5 6। এগুলো পরীক্ষায় রিসেন্টলি আসেনি, কারণ এগুলো অপশন দিতে ঝামেলা হয়, অনেক বড় হয়। তা আপনাকে প্রশ্ন করলো এ ইউনিয়ন বি তার উপরে প্রাইম সমান সমান কত। এই যে এগুলো অঙ্ক আপনি করতে পারেন, কিন্তু এগুলো মান নির্ণয়ের অঙ্ক মানে 34 BCS এর পর থেকে খুব একটা আসেনি। আপনি বিগত সালের প্রশ্ন দেখলে ম্যাক্সিমামই দেখবেন যে সাধারণত মানে এগুলো চায় না। যেমন এখানে চাইতে পারে যে এ মাইনাস বি এর মান, এ মাইনাস বি এর মান, এগুলো চায়। তাহলে দেখেন এখানে এ আর বি থাকবে, তার মানে এ অথবা বি, তার মানে এ এর মধ্যে আছে 1 2 3 4, বি তে আছে হচ্ছে 3 4 5 6। তার মানে এই যে এ অথবা বি, এ অথবা বি এর মধ্যে থাকবে 1 2 3 4 5 6। আর প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে তাকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেটে কে কে আছে 1 থেকে 8, তার মধ্যে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কি কমন আনকমন সব, এই জন্য আমি সবগুলো উপাদান নিছি এ অথবা বি এর। তাহলে সার্বিক সেট থেকে যখন আমি এটা বাদ দিব তখন থাকবে হচ্ছে 7 আর 8। এইগুলো তো খুব সিম্পল মান নির্ণয়ের অঙ্ক, এগুলো আপনারা পারেন। যেমন এ থেকে বি বাদ দিবে, তাহলে এ তে কে কে আছে 1 2 3 4, কাকে বাদ দিতে বলছে বি, বি তে কি আছে 3, 3 বাদ দিতে হবে, 4, 4 বাদ দিতে হবে, 5 বাদ দিতে হবে, 5 তো এখানে নাই, 6 বাদ দিতে হবে, 6 এখানে নাই। তাহলে থাকলো কে কে 1 আর 2, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে 1 2। এরকম মান নির্ণয়ের কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারেন, পরীক্ষায় আসে না। 9 10 ছোটবেলায় তো আমরা এগুলো অঙ্কই করছি, এই জন্য মনে করি সেটের অঙ্ক মানে এগুলো না, এগুলো অঙ্ক আপনাদের পিলিতে এরকম ধরনের অঙ্ক আসে, পিলিতে একটু ছোট কথার পেঁচানো অঙ্ক আসে। যেমন আপনাদেরকে আমি মোটামুটি যে কয়েকটা অঙ্ক করাইছি সে কয়েকটা অঙ্কের ভিতরে 36 37 38 40, তারপরে এরকম মানে প্রায় 43 44 পর্যন্ত BCS এর সব অঙ্ক করানো হয়ে গেছে। স্যার যদি এই অঙ্কটাই বলে যে এ ডেল্টা বি নির্ণয় করো, কি বলবে মানে স্যার আমি প্রতিসম পার্থক্যের কথা বলতেছি স্যার, যদি বলে যে এ ডেল্টা বি নির্ণয় করো, প্রাইম হবে ভাই, ডেল্টা তাহলে না। কিভাবে নির্ণয় করবে স্যার? ডেল্টা কি জিনিস ভাই? ডেল্টা কি জিনিস? প্রাইমের কথা বলতেছে মেবি স্যার।
না স্যার, ত্রিভুজের মতো দেওয়া স্যার, এটা স্যার। কিসের মতো? স্যার ত্রিভুজের মতো, ত্রিভুজ। স্যার ডেল্টাই বলছে, ডেল্টা। ও ওইটাও প্রাইম মিন করে। কোথায় পাইছেন এটা? স্যার আমি স্যার এটা এই সেট তত্ত্ব স্যার একটা চ্যাপ্টার আছে স্যার, এই চ্যাপ্টারের মধ্যে স্যার অঙ্ক করছিলাম স্যার, এই অঙ্ক পাইছি স্যার। এটা কিসের বই? মানে স্যার আমি স্যার বিবিএ করতেছি, তো সেই জন্য স্যার আমার বিজনেস ম্যাথ আছে স্যার, এই বিজনেস ম্যাথের মধ্যে স্যার সেট জি তত্ত্ব স্যার, আছে স্যার। অনার্স এর বিজনেস ম্যাথে ওই রকম নিয়ে ছিল। আপনি বিসিএস বা জবের পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন, এখানে খুব সিম্পল অঙ্ক আসে। অনার্স লেভেল তো দূরে থাকে, ইন্টার লেভেলের অঙ্কই প্রয়োজন পড়ে না। একটু কম চিন্তা করতে হবে, না চিন্তায় মাথা চিন্তা বেশি হয়ে যাবে, কাজের কাজ আকাজ হয়ে যাবে। জি স্যার। সিম্পল চিন্তা ভাবনা করবেন। 9, 10, 8, 7, 8 এগুলো বইয়ে যা আছে তাই বেশি, এর বাইরে যাওয়ার দরকার নেই। রিটেনেই ওকে লাগে, এর বাইরে কিছু। থ্যাংক ইউ স্যার। স্যার সবাই রিভিশন দিয়েছেন ক্লাসটা? কারো কোনো জি, স্যার। প্রশ্ন? না স্যার। তাহলে আমরা আজকে ক্লাস ক্লোজ করব। মোটামুটি তো আমরা 3 দিন ক্লাস করলাম, লেকচার 5, লেকচার 6, লেকচার 7 প্র্যাকটিস করতে থাকেন। আশা করা যায় আপনারা নেক্সট উইকে অথবা তার পরের উইকে শিট অথবা শিটের একটা পিডিএফ কপি আপনারা গ্রুপে পেয়ে যাবেন। ফাইনাল হয়ে যাবে, আজকেই শিট ফাইনাল হয়ে যাবে। তো এই তো প্র্যাকটিস শুরু করেন, বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করেন, ক্লাস লেকচার গুলো প্র্যাকটিস করেন, লেকচার শিট পেলে সেটা প্র্যাকটিস করেন। বই লাগলে কনফিডেন্সের একটা বই কিনে নেন, অথবা কনফিডেন্সের বই কিনতে মন না চাইলে বাজারের যে কোনো বই কিনেন, অথবা 9, 10, 8 এর বোর্ড বই দেখে পড়েন, সব থেকে ভালো হয় বোর্ড বই পড়া। প্র্যাকটিস করেন, জাস্ট প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন অঙ্কে একসময় আপনি যে প্রবলেমগুলো, ছোট ছোট প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। একটা ক্লাস করলে সব প্রবলেম সমাধান হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ছোট ছোট, মানে এখন তো অনেক কিছু শিখলেন, কিছু প্রবলেম তৈরি হবে, এটা আপনি ধরতে পারছেন না, এই অঙ্কটা সমাধানে নিয়ে আসতে পারছেন না, স্যার যেন এটা কি শিখাইছিল। তো যখনই আপনার কাছে মনে হবে স্যার এটা শিখাইছে আমি ভুলে গেছি, তখন একটু দয়া করে ক্লাস নোটটা দেখবেন। ক্লাস নোটটা দেখতে আপনাদের খুব বেশি অনীহা থাকে। তারপরে হচ্ছে দেখবেন যে স্যার এই নিয়মটা শিখাইছে কিনা, ধরেন শিখায়নি, তাহলে এটাকে প্রবলেম হিসেবে লিখে এমন জায়গায় রাখবেন যে পরবর্তীতে যখন আমি সুযোগ দিব যে আপনাদের এই অধ্যায়ে কোনো প্রবলেম থাকলে বলেন, তখন যেন আপনি এই প্রবলেমটার সাথে সাথে বলতে পারেন। আবার এরকম যেন না হয় যে আমি 12 নম্বর লেকচার করাচ্ছি, আপনি তার মধ্যে এসে বললেন স্যার আমার 7 নম্বর লেকচার একটা প্রবলেম আছে। হুট করে ক্লাসের ভিতরে হঠাৎ করে আসে এরকম ধরনের প্রশ্ন করবেন না, এটা ক্লাসের সিকোয়েন্সটা নষ্ট হয়। হ্যাঁ, সময় দিব, আমি সুযোগ দিব, সময় দিব, তখনকার জন্য একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন, খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, আপনারা চিন্তা করেন যে মনে থাকবে না, আজকে বলে ফেলিস, যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দিব না। ধরেন আমি জ্যামিতি পড়াচ্ছি, এই সময় বীজগণিতের কোনো প্রশ্নের উত্তর দিব না। পাটিগণিত পড়াচ্ছি, জ্যামিতির প্রশ্নের উত্তর দিব না। আবার লাভ ক্ষতি পড়াচ্ছি, শতকরা অধ্যায়ের উত্তর দিব না। আমি বলে দিব যে কোন সময় কোনটার অ্যান্সার দিব। প্রচুর প্রচুর ক্লাস হবে, এই ক্লাসগুলো 3 বার 4 বার করে হবে। আবার সলভ ক্লাস হবে, এই যে আজকে আমি 46 এর সলভ ক্লাস নিছি, 5 জন না 6 জন ক্লাস করে যা প্রবলেম ছিল সলভ করে নিছে। আপনারাও সুযোগ পাবেন, আপনারাও এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। তাড়াহুড়া করার দরকার নেই, তাড়াহুড়া করে আপনার বিশেষ কোনো উপকার হবে না। বরংস ধীরে সুস্থে আপনি প্রিপারেশনটা নেবেন, যেন মানে স্টেডি প্রিপারেশন হয়। হ্যাঁ, যে প্রতিদিন আপনি একদিন আপনি 200টা অঙ্ক করে ফেলছেন, তারপরে 1 মাস খবর নাই, এরকম প্রিপারেশন দরকার নেই। প্রতিদিন 10টা করে অঙ্ক করেন, 30 দিনে যেন 300 অঙ্ক হয়। অঙ্ক বেশি না হোক, কিন্তু স্টেডি থাকতে হবে যে আমি প্রতিদিন 10টা করে অঙ্ক, এরকম হওয়ার দরকার নেই। প্রথম দিনে 300 অঙ্ক করে বললেন 30 দিনের কাজ হয়ে গেছে। এই 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 পড়াশোনা দিয়ে কিন্তু চাকরির পরীক্ষা হবে না। এটা অনার্স লেভেলের পর্যন্ত ঠিক ছিল, যে পরীক্ষা 7 দিন আগে সব নোট টোট কালেক্ট করে একসাথে পড়তে বসে গেলাম। বিসিএস এ কিন্তু যারা ক্যাডার হয় তারা এইভাবে পড়াশোনা করেন, তারা প্ল্যান করে পরিমিত পরিমাণ পড়াশোনা রেগুলার করতে থাকে। রেগুলার দেখবেন যে যারা ক্যাডার হয় তার চেহারা আপনি গত 1 বছর দেখেন না। কেন? সে তার রুমে, তার বাসায়, লাইব্রেরিতে, কোচিং এ চুপচাপ আসছে, ক্লাস করছে, দরকারি ক্লাসগুলো করছে, অদরকারি ক্লাসও করেনি। টাকা উসুল করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার প্রয়োজনটা পূরণ করা। আপনি 135টা ক্লাস পাবেন, কিন্তু এই 3টা ক্লাস তো আমার দরকার নাই। আমি নিজে অঙ্কে পড়ছি, এগুলো আমি এমনি পারি, বাদ। আমি নিজে ইংলিশে পড়ছি, এগুলো এগুলো আমি বুঝি, এগুলো বাদ।
আমি নিজে বাংলায় পড়ছি, আমার বাংলার এই ক্লাসগুলো লাগবে না, ওগুলো বাদ। আবার বসে থেকে থেকে 2 ঘন্টা সময় করে যদি আপনি নষ্ট করে ক্লাস করেন, আপনারই তো বোরিং লাগা তো স্বাভাবিক। এগুলো আপনি জানেন, আবার 2 ঘন্টা সময় ব্যয় করে সেখানে আপনি বসে আছেন, তো আপনার বোরিং লাগবে না? বোরিংনেসটা যাতে না আসে সেজন্য প্ল্যান করে সুন্দর করে পড়াশোনা করবেন পরিমিত পরিমাণে। যেমন ধরেন আপনারা যারা 47 এর স্টুডেন্ট আছেন, এখন যদি মাত্র দিনে 5 ঘন্টা পড়াশোনা করেন ক্লাস টাইমের বাইরে, কোনো দিনই আপনাকে 5 ঘন্টার বেশি পড়তে হবে যদি এখন থেকে পড়েন। এখন থেকে প্রতিদিন 5 ঘন্টা করে পড়েন, দেখবেন কোনো সময়ই পড়াটা আপনার প্রেশার হবে না। কি পড়বেন? এখন ক্লাস করছেন 2 ঘন্টা, ক্লাসের পড়া পড়েন 2 ঘন্টা, সেই পড়াটা পড়ার পরে এর প্রিভিয়াস কোশ্চেন খোঁজেন, লেকচার শিট দিলে লেকচার শিট খোঁজেন, একটা বই পড়েন, মানে এই ক্লাসটাকে ঘিরে 5 ঘন্টা পড়াশোনা করেন। তাহলে কি হবে? এই পড়াটা জমবে না। আপনি যখন টানা 60টা ক্লাস এভাবে পড়ে ফেলবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে যে আমি তখন অনেক কিছু পারি। এখন এই পড়াটা একটু অ্যাডভান্স লেভেলে পড়তে হবে বাকি সময়। তো যত পড়বেন মাঝে মাঝে এই পড়াগুলো রিভিশন দিবেন, পড়তে পড়তে ধরেন 1 মাস 2 মাস পরে আবার এই পুরো পড়াটাকে একবার রিভিশন দিবেন, যে আমি গত 60টা ক্লাস যে করলাম 60টা ক্লাসকে একটা রিভিশন দিয়ে আসি। 3 দিন নতুন পড়া সব বন্ধ করে দিবেন, যে আগামী 3 দিন কোনো ক্লাস নাই, ভেরি গুড, এই 3 দিন আমি আমার আগের পড়াগুলো, আগের গত 60 দিনের পড়াগুলো রিভিশন দিই। এইভাবে রিভিশন দিয়ে দিয়ে পড়বেন। মানে বিসিএস এর পড়াটা এরকম না যে আপনি পড়তে আছেন পাগলের মতো, এরকম না। একই পড়া বারবার পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি অনেক নতুন পড়া পড়বেন না, আপনি অল্প একটু পড়া, যে আমি এতটুকু পড়বো, এটাকে ছক করে নিয়ে এবার এই পড়াটাকে এতবার পড়তে হবে যেন এর ভিতর থেকে কোনো প্রশ্ন আসলে সেটা আপনি না বলেন। আপনি কি ভাবতেছেন যে এই অঙ্ক শুধু আপনাদেরকেই শিখাইছি? এটা আমি 36 থেকে পড়াই, আমি 36এও শিখাইছি, 38এও এই শিখাইছি, 40এও এই শিখাইছি। তাহলে তো আমার সব স্টুডেন্ট অঙ্ক পারার কথা না, সব পারবে না। কেন? কারণ কেউ এটাকে নিয়ে বিশ্লেষণ করে প্র্যাকটিস করবে, আর কেউ প্র্যাকটিস করবে না। আমার ক্লাস ভালো খারাপ, আমি বুঝাইছি ভালো খারাপ, এর দ্বারা কিচ্ছু যায় আসে না। বাকিটা নির্ভর করে আপনার প্র্যাকটিসের উপরে। ঠিক আছে? আমি ক্লাস খারাপ নিছি, আপনি প্র্যাকটিস ভালো করছেন, আপনার ডেভেলপ হবে। আমি ক্লাস ভালো নিছি, আপনি প্র্যাকটিস খারাপ করছেন, কোনো ডেভেলপ হবে। আমার ভালো ক্লাসের সাথে আপনার ডেভেলপের কোনো কোনো সম্পর্ক নেই। আপনার সম্পর্ক হচ্ছে আপনার ডেভেলপ, আপনার প্র্যাকটিসের উপরে। ঠিক আছে? সো প্র্যাকটিসটা ভালো করে করেন, পরিমিত পরিমাণে প্র্যাকটিস করেন, পাগল হয়েন না। আপনি পরীক্ষা দিতে এখনো 14 মাস দেরি আছে। সো এই 12-14 মাস আপনাকে কিন্তু ধৈর্য ধারণ করে থাকতে হবে। আপনি এখনই পড়তে 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 হঠাৎ করে মনে হবে কি রে, এত পড়তেছি, পরীক্ষা কবে? দেখবেন আগামী 6 মাস পরীক্ষা নেই, তাহলে পরীক্ষা কবে আসবে? কারণ অনার্সে তো পরীক্ষার 7 দিন আগে এসে ব্যাপক পড়াশোনা করছে। সো যখন পড়াশোনার স্পিড আসবে, তখন আপনার ব্রেন কিন্তু চিন্তা করবে পরীক্ষা সামনে। কিন্তু আপনি দেখবেন আপনি অনেক পড়াশোনা করলে পরীক্ষা তো 12 মাস পর, তখন আপনি ডিপ্রেসড হয়ে যাবেন। তো এই জন্য ধীরে 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 পড়েন, আস্তে আস্তে ডিউরেশন বাড়ান। এখন 5 ঘন্টা পড়েন, তারপরে 5.5 ঘন্টা, আর 1 মাস পর 6 ঘন্টা, আর 1 মাস পর একবারে তো আপনি 10 ঘন্টা টেবিলে বসতে পারবেন না। স্বাভাবিক ব্যাপার, সবার ক্ষেত্রেই তাই। তো আপনারা একটু চেষ্টা করেন পরিমিত পরিমাণে পড়াশোনা করার জন্য। বেশি গল্প করে ফেলছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার, সুন্দর একটা পরামর্শ পেলাম। অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।